হ্যালো ড্রাইভার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে লেন চেঞ্জ করতে হয়। কথাটা শুনতে যত সহজ লাগতেছে, আসলে ব্যাপারটা তত সহজ না। লেন চেঞ্জ করতে একটা ঝামেলা আছে, সেগুলো দেখার দরকার আছে। তো এই কারণে আমি আজকে এই ভিডিওটা করলাম। আশা করি আপনারা উপকৃত হবেন। তো দেখেন, লেন চেঞ্জ করতে হইলে প্রথমে আপনি ধরেন আপনি এই এই পাশের লেনে আছেন, আপনি ডান পাশের লেনে যাবেন, ঠিক আছে? তো আপনি প্রথমে যেটা করবেন, যেহেতু আপনি ডান পাশে যাবেন, প্রথমে ইন্ডিকেটরটা অন করে দিবেন, ইন্ডিকেটর চালু রাখবেন। ইন্ডিকেটর চালু দেওয়ার পর তারপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে গাড়ির ভিতরে যে সেন্টার মিররটা থাকে ভিতরে, সেটা দেখবেন। সেটা দেখলে কি হয়, আপনি গাড়ির পিছনের যে অবস্থাটা সেটা আপনি পুরো ক্লিয়ার দেখতে পারবেন। পিছনে দেখার দরকার এই কারণেই আছে, কারণ আপনার গাড়ির পিছনে যদি কোনো গাড়ি থাকে, সেও যদি দেখা যায় যে আপনি দেখতেছেন সেও লেন চেঞ্জ করার চেষ্টা করতেছে, তখন কিন্তু সে আগে করবে, তারপর আপনি করবেন। এই কারণে সেন্টার মিররটা দেখার দরকার আছে, পিছনের অবস্থাটা এই কারণেই জানার দরকার আছে। তো পিছনের অবস্থাটা দেখলেন, পিছনেরটা অবস্থা দেখার পর তারপর আপনি কি করবেন, গাড়ির যে রাইট সাইডের মিররটা আছে, যেহেতু আপনি লেন চেঞ্জ করছেন রাইট সাইডে, তো এই কারণে আপনার রাইট সাইডের মিররটাও দেখার দরকার আছে। তো রাইট সাইডের মিররটা দেখলে আপনি কি দেখলেন, রাইট সাইডের অংশটাও দেখতে পারবেন। তখন আপনি এখানে দেখলেন যে এখান দিয়ে কোনো গাড়ি আসতেছে কিনা। আরেকটু স্পষ্ট করে যদি আমি বলি, এটা দেখেন, একটা জিনিস দেখাই আপনাদের। এই যে গাড়ির যে সেন্টার মিররটা থাকে গাড়ির ভিতরে, সেটা দিয়ে আপনি পিছনের এই গাড়ির এতটুকু অংশ দেখবেন, এখান দিয়ে যতটুকু চোখ যায়, ঠিক আছে, এই পিছন দিয়ে যতটুকু চোখ যায় আপনি দেখবেন। এর বেশি এর পিছন দিকে যত দেখা যায় ততটুকু দেখবেন, কিন্তু এর পাশে আর বেশি দেখা যাবে না ওই সেন্টার মিরর দিয়ে। আর সাইড মিরর দিয়ে দেখা যায় এই পর্যন্ত, এই সাইড দিয়ে এই পর্যন্ত দেখা যায়, এই সাইড দিয়ে এই পর্যন্ত দেখা যায়, ঠিক আছে? মানে সেন্টার মিরর থেকেও আর একটু বেশি দেখা যায় রাইট সাইড কিংবা লেফট সাইডের মিরর দিয়ে, দুই পাশ দিয়ে আর একটু বেশি দেখা যায়। তো দেখেন, আপনি যখন সাইড মিররটা লক্ষ্য করলেন, তখন এখান দিয়ে গাড়ি আসতেছে কিনা সেটা আপনি দেখতে পারতেছেন। হ্যাঁ, ওই সাইড মিরর দিয়ে, রাইট সাইডের মিরর দিয়ে কিংবা লেফট সাইডের মিরর দিয়ে আপনি দেখতে পারবেন। একটা জায়গা আছে যেটা আমরা মিরর দিয়ে দেখতে পারবো না, সেটাকে বলি আমরা ড্রাইভিংয়ের ভাষায় ব্লাইন্ড স্পট। অন্ধকার একটা জায়গা, সেটা আপনি ড্রাইভিং সিটে বসে থাকলে দেখতে পারবেন না সামনের দিকে তাকায়, সেটা হলো এই জায়গাটা, ঠিক আছে? এটা হচ্ছে ব্লাইন্ড স্পট। এখানে যদি কোনো গাড়ি থাকে সেটা আপনার মিরর দিয়েও চোখে আসবে না, সেন্টার মিরর দিয়ে তো আসবেই না, রাইট সাইডের মিরর কিংবা লেফট সাইডের মিরর দিয়েও। এই জায়গাগুলোতে যখন ব্লাইন্ড স্পটে, যখন অন্ধকার জায়গাটাতে গাড়ি থাকে, এই জায়গাটাকে বলে ব্লাইন্ড স্পট, যেটা মিরর দিয়ে চোখে পড়বে না। আর আপনি যদি গাড়ির সিটে বসা থাকেন, ড্রাইভিং সিটে, তাহলে তো আপনার মুখ থাকবে সামনের দিকে। আপনি হয়তো এই পর্যন্ত আপনার চোখ দিয়ে, খালি চোখে আপনি দেখতে পারবেন, হ্যাঁ। আর পিছন দিকে আপনি এই জায়গাটা মিরর দিয়ে আপনি দেখতে পারবেন, কিন্তু এই যে ফাঁকে যে ব্লাইন্ড স্পটটা থাকে, এইটা আপনি কিন্তু মিরর দিয়ে দেখতে হবে না। আর আপনি যেহেতু সামনের দিকে তাকায় থাকেন, তো আপনার চোখ এই জায়গায় আসতেছে না। তো এই কারণে লেন চেঞ্জ করার সময় কি করতে হবে আমাদের, সর্বপ্রথম ইন্ডিকেটর দিতে হবে। ইন্ডিকেটর চালু চালু করার পর সেন্টার মিরর চেক করব, সেন্টার মিরর চেক করব পিছনেরটা দেখার জন্য। তারপর যদি ডান দিকে লাইন চেঞ্জ করতে চাই তাহলে ডান দিকের মিরর সেটা দেখব, অথবা বাম দিকে যদি লেন চেঞ্জ করতে চাই তাহলে বাম দিকের মিররটা চেক করব। এখন কথা হলো, যেহেতু এখন আমরা ডান দিকে যাচ্ছি, তো আমরা সেন্টার মিরর চেক করলাম পিছনে দেখার জন্য, রাইট সাইডের মিরর চেক করলাম যে দেখলাম গাড়ি আছে নাকি, নাই, দেখলাম এখানেও নাই। তখন আমরা কি করব, ড্রাইভিং সিটে বসে এই ব্লাইন্ড স্পটটা চেক করব। কিভাবে চেক করব, ঘাড়টা একটু ডান পাশে কাত করব। ঘাড়টা একটু ডান পাশে কাত করলে, এই যে এইভাবে এখান থেকে মাথাটা একটু কাত করলেই আপনি এই ব্লাইন্ড স্পটটা পুরোপুরি দেখে যাবেন। যদি দেখেন এখানেও গাড়ি নাই, তখন আপনি আরামসে লাইন চেঞ্জ করতে পারেন, ঠিক না? কিন্তু যদি দেখেন এখানে গাড়ি আছে, তখন কি দেখবেন, আপনি যদি ব্লাইন্ড স্পটটা চেক না করেন, আপনি শুধু যদি পিছন চেক করেন, সেন্টার মিরর দিয়ে পিছনে চেক করলেন, রাইট সাইডের মিরর দিয়ে পিছনে, রাইট সাইডের পিছন দিকটা চেক করলেন, কিন্তু এইটা চেক করলেন না, কিন্তু এখানে একটা গাড়ি কিংবা মোটরসাইকেল আছে, আপনি চেক না করেই, এই ব্লাইন্ড স্পট চেক না করেই আপনি লাইন চেঞ্জ করলে ফেলেন, তাহলে অ্যাক্সিডেন্ট হবে। আর এই অ্যাক্সিডেন্টটার দায় কিন্তু আপনার। আরেকটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে অনেক সময় আমরা বলে সবাই বলতেছে যে পিছন থেকে যেই মারবে তার দোষ। দেখেন, পিছন থেকে যদি কেউ মারে অবশ্যই সেটা তার দোষ, কিন্তু আপনার কারণে যদি পিছন থেকে কেউ মারে তাহলে সেটা তার দোষ না, সেটা আপনার দোষ। ধরুন আপনি এখানে সেন্টার মিরর চেক করছেন, আপনার পিছনে কোনো গাড়ি নেই, কিংবা কোনো গাড়ি আছে যে আপনার পিছনে পিছনেই আসতেছে, সে লাইন চেঞ্জ করবে না, এটা আপনি মিরর চেক করে বুঝছেন। এখন আপনি দেখলেন যে রাইট সাইডে একটা গাড়ি আছে, কিন্তু সে আপনার থেকে দূরে আছে। তো এই কারণে আপনি ব্লাইন্ড স্পট চেক করলেন, দেখলেন যে এখানেও কোনো গাড়ি নাই, এখন আপনি লাইন চেঞ্জ করলেন, কিন্তু সেই যে পিছনের গাড়িটা রাইট সাইড দিয়ে আসতেছে তার গতিটা অনেক বেশি ছিল,
সেটা আপনি মেজারমেন্ট করতে পারেননি, আপনি বুঝতে পারেননি। তো তার গতি বেশি থাকার কারণে সে তো দ্রুত চলে আসছে, এদিকে আপনিও লাইন চেঞ্জ করতেছেন। সে যদি এসে আপনার পিছনে এই কোণা বরাবর মারে তাহলে কিন্তু দোষ আপনার। কিন্তু দেখেন সে কিন্তু পিছন থেকে মারলো, তারপরে দোষ আপনার। কিসের জন্য? কারণ তার সোজা রাস্তাটা আপনি হুট করে সামনে এসে ব্লক করছেন, ব্লক করার কারণে সে আপনাকে ব্রেক করতে পারেনি, সে মারতে বাধ্য হয়েছে আপনাকে। তো এটার দোষ কার? এটার দোষ কিন্তু আপনার, কিংবা এই পাশের থেকে কিংবা ওই পাশের থেকে যারাই আরেকজনের রাস্তার সামনে চলে আসবে হুট করে, এবং এটার কারণে যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে ওই দোষটা ওই গাড়িটার যে হুট করে সামনে আসছে। এটা এই কারণে বললাম, কারণ সবাই ধরে নেয় যে আপনি যখন লাইন চেঞ্জ করতে গিয়েও পিছন থেকে কেউ যদি এসে মেরে দিল আপনার লাইন চেঞ্জ করার কারণে, তাহলে এই দোষটা কিন্তু আপনার হবে। অযথা এর সাথে ঝগড়া করে লাভ হবে না, কারণ দোষটা কিন্তু আপনার। কারণ আপনার দেখা উচিত যে এখান দিয়ে লাইন গাড়িগুলো আসতেছে সেগুলোর স্পিড কেমন। যদি সে দ্রুত স্পিডে আসতে থাকে তাহলে আপনি ধৈর্য ধরেন, সে যেহেতু স্পিডে আসতেছে সে চলে যাবে, সমস্যা নেই। তারপর ফাঁকা থাকলে আপনি ব্লাইন্ড স্পট চেক করেন, চেক করে চলে যান। তো এখন এই ব্লাইন্ড স্পটটা চেক করাটা আসলে নতুনদের জন্য অনেক মানে একটু মানে কঠিন মনে হয়। আমি আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। আমি যখন নতুন ছিলাম, আমি যখন এই ব্লাইন্ড স্পট চেক করতে যাওয়া, আমার ঘাড় ঘুরাইতে হইতো ডান পাশে, কিংবা যদি লেন বাম পাশে চেঞ্জ করতাম তো বাম পাশে ঘাড় ঘুরাইতে হইতো। তো ঘাড় ঘুরাইতে পারতাম না। আমার কাছে মনে হলো যে ঘাড় যদি ঘুরাই তাহলে সামনের দিকে যেন কী জানি হয়ে যাবে, মানে ভয় লাগতো যে সবসময় সামনের দিকে তাকায় থাকতাম। লাইন চেঞ্জ করার সময়ও সামনের দিকেই তাকাইতেছি, কোনোভাবেই ডান পাশে তাকাইতে পারতেছি না। তো আমার ওস্তাদ এটার জন্য আমার অনেক বকাবাদ্য করতো যে তুমি 1 সেকেন্ডের জন্য একটু ডান পাশে ব্লাইন্ড স্পটটা চেক করবে, 1 সেকেন্ডে তোমার সামনে দুনিয়া উল্টে যাবে না, ঠিক আছে? 1 সেকেন্ডের জন্য ঘাটটা চেঞ্জ করো, মানে একটু ডান পাশে ঘুরাও, তাহলে দেখবা তুমি এখানে দেখে ফেলবা যে এখানে কোনো গাড়ি আছে কিনা নাই। এটা দেখতে 1 সেকেন্ডের বেশি সময় লাগে না। কিন্তু ওই নতুন অবস্থায় আসলে সামনের দিক থেকে চোখ সরায় 1 সেকেন্ডের জন্য ডান দিকে চোখ নিতেও মানে ভয় লাগে। তো এই ভয়টা প্রথম প্রথম লাগবে, কিন্তু এই ভয়টারে জয় করতে হবে। তাইলে এই জিনিসটা প্রপারলি শিখা, ওস্তাদের কাছে থাইকা এই জিনিসটা প্রপারলি শিখা তারপর রাস্তায় নামতে হবে, ঠিক আছে? এর আগে যদি নামেন, এই ব্লাইন্ড স্পট চেক করতে যদি আপনি না পারেন তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট মাস্ট বি হবে। বিশেষ করে গাড়ি তো তাও হালকা একটু চোখ ফিরাইলে দেখা যায়, কিন্তু মোটর সাইকেল তো একদমই দেখা যায় না। মোটর সাইকেল আপনি 1 সেকেন্ডের জন্য তাকাইলে অনেক সময় দেখা যায় না, কারণ মোটর সাইকেল ছোটো জিনিস, সবসময় এই পাশ থেকে ঘাড় ঘুরাইলে চোখে নাও পড়তে পারে। তো এই কারণে ব্লাইন্ড স্পটটা খুব ডেঞ্জারাস, এটা চেক করতে হবে। এটা চেক না করে লেন চেঞ্জ করা যাবে না, কোনোভাবেই না। তো এই গেল লেন চেঞ্জ কীভাবে করা হয়। আর এখানে আমি একটা জিনিস দেখাই, এখানে ইউটার্নের একটা জায়গা দিছি, এটা তো আসার রাস্তা, আর এটা দিলাম যাওয়ার রাস্তা। এখানে আমি একটা ইউটার্নের জায়গা দিছি, ইউটার্নটাতে একটা ব্যাপার আছে, সেই জিনিসটা আমি দেখাই। সেটা হইতেছে, ধরুন আপনি এখান থেকে এই রাস্তা থেকে ইউটার্ন করবেন। তো ইউটার্ন করতে গেলে কি করবেন? আপনি কি এই লেন থেকে সরাসরি কোনাকুনি এসে ইউটার্ন করবেন না, আপনি লেন চেঞ্জ করে আগেই এই পাশে চলে আসবেন, ঠিক আছে? ইউটার্ন আসার আগেই লেন চেঞ্জ করে ইন্ডিকেটর দিয়ে, মিরর চেক করে, ব্লাইন্ড স্পট চেক করবেন। চেক করে এসে তারপরে এইখানে ইন্ডিকেটর তো অবশ্যই দেওয়া থাকবে, দেওয়া থেকে এসে এইখানে এই জায়গাটায় আসলে কিন্তু ব্রেক করবেন অবশ্যই। মানে ইউটার্ন করবেন মন চাইলেই করে যাবেন না ইউটার্ন, ঠিক আছে? এখানে এসে কিন্তু ব্রেক করতে হবে একেবারে। এই রাস্তাটায় উঠার আগে, এই পাশের রাস্তাটায় উঠার আগে অবশ্যই ব্রেক করতে হবে। ব্রেক করতে হবে এই কারণে, কারণ এই রাস্তাটা হলো আসার রাস্তা, এখান দিয়ে গাড়িগুলো কিন্তু একেবারে স্পিডেও আসতে পারে কিংবা স্লো আসতে পারে, তাদের কিন্তু অগ্রাধিকার, হ্যাঁ, তাদেরই প্রায়োরিটি, তাদের রাস্তা এটা। তো সেই রাস্তা যদি ক্লিয়ার থাকে দেন আপনি ইউটার্ন করবেন। এখান দিয়ে যদি কোনো গাড়ি আসতে থাকে ওয়েট করেন, সে চলে যাবে, তারপর আপনি ইউটার্ন করবেন, ঠিক আছে? আর সব ড্রাইভারদের জন্য আমি আরেকটা জিনিস বলি, এই যে ইউটার্নের যে স্পটগুলো, হ্যাঁ, এই স্পটগুলোর আশেপাশে কখনোই রাস্তার পাশে গাড়ি পার্কিং করবেন না, ঠিক আছে? কারণ এই গাড়িগুলো ঘুরতে গেলে সমস্যা। ধরুন এই গাড়িটা এখানে পার্কিং করে এই এমনি থামায় রাখছে, সে চিন্তা করছে এখানে তো আরেকটা লেন আছে, এই গাড়িগুলো এই দিক দিয়ে চলে যেতে পারবে, এই কারণে এখানে দেখেন। কারণ সে যদি এখান থেকে ইউটার্ন করতে চায় তার হয়তো স্পেস লাগে, তো তার জন্য ইউটার্নটা কষ্টকর হয়ে যায়। এই ক্ষেত্রে যেটা সবসময় করে যে কোনো দেশে আমি দেখছি, এই ধরনের ইউটার্নগুলোতে রাস্তার দুই পাশে এই ধরনের বোর্ড লাগায়। এই যে দেখেন, এই বোর্ডটা দেখেন, এটা হচ্ছে গিয়ে কি, এটা হচ্ছে নো স্টপিং নো পার্কিং, দুইটা একসাথে। এই বোর্ডটা এই কথাটাই বলে। তো এই বোর্ডটা লাগায় দেয় এই কারণে যেন কেউ ওই সব জায়গায় গাড়ি পার্কিং না করে, এই ইউটার্নের দুই পাশে এইগুলো লাগায়। তো আমার কথা হলো, বোর্ড তো ইউজ কেন করতে হবে, এটা আমাদের বিবেক দিয়ে চিন্তা করতে হবে যে এই ইউটার্নের জায়গাগুলোতে মানুষ ইউটার্ন করে, তাদের স্পেসের প্রয়োজন পড়ে, তাদের জায়গার প্রয়োজন পড়ে। তো এখানে যদি আমি গাড়ি থামায় রাখি তাহলে এই লোকগুলো ইউটার্ন করবে কীভাবে? আর তখন এটা তো খুবই অন্যায় কাজ, ট্রাফিক পুলিশ দেখলেই ফাইন দিবে, কোনো মিস নেই। আরেকটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে এইখানে দেখেন আমি তো 2 লেনের ট্র্যাক বানাইছি,
অনেক সময় 3 লেনের রাস্তা তো ম্যাক্সিমাম আমাদের শহরের ভিতরে যে রাস্তাগুলো এগুলো 2 লেন 3 লেন 4 লেনেরও ট্র্যাক হয়, কিন্তু লেনগুলো তো দেওয়া থাকে না, তাই আমরা লেন বুঝতে পারি না। কিংবা দেওয়া থাকে ওইটা কিছুদিন পরে ওইটার কালার উঠে যায়, কারণ আমাদের দেশে আসলে এখনও ওই অত্যাধুনিক যে মেশিনগুলা যেগুলো দিয়ে এই লেনের দাগগুলো বসায় সেগুলো এখনও হয়তো আমাদের দেশে নাই, আনে নাই, এই কারণে ওই ম্যানুয়ালি মানুষ হাতে করতেছে। তো হাতে করার কালারটা ওইটা আসলে বেশি দিন লংজিভিটি থাকে না, তো এই কারণে উঠে যায়। তো দেখেন এখানে 2টা লেন, কিন্তু এই আমাদের লেনগুলো এরকম প্রশস্ত, দেখেন একটা গাড়ি ওই লেন দিয়ে অনায়াসে চলতে পারে, বড় গাড়ি, তারপরেও দেখেন দুই পাশে কিন্তু স্পেস থাকে। উন্নত বিশ্বের সব দেশে এরকম লেনগুলো একটা গাড়ির জন্য যখন লেন বানায়, এই একটা লেন কিন্তু একটা গাড়ির জন্য, মোটরসাইকেলের জন্য 1 লেন, এটা সবসময় মাথায় রাখবেন। মোটরসাইকেল কি এই দুই গাড়ির 2 লেন যাইতেছে মাঝখান দিয়ে যেতে পারবে না? পৃথিবীর কোনো দেশে এই নিয়ম নাই। আপনার ওই একটা গাড়ির পিছনে থাকতে হবে, আপনার যদি প্রয়োজন পড়ে তার সে স্লো যাইতেছে আপনি যাবেন, তার লাইন চেঞ্জ করবেন তারপর যাবেন। মোটরসাইকেলের বেলাও যা, গাড়ির বেলাও, রিক্সার বেলাও সবই সেম। রিক্সার কথাটা আমি ধরে বাদ দিই, রিক্সা তো আসলে আর ইঞ্জিন চালিত না, ওইটা বাদ। কিন্তু মোটরসাইকেল গাড়ি এগুলো কিন্তু লেনগুলো তৈরি করা হয় একটা লেন একজনের জন্যই, 2 লেনে চালাইতে পারবেন না। আমরা তো ওই 2 লেনের রাস্তাটা কি করি, 3 লেন বানায় ফেলতেছি। চিন্তা করেন তো, এটা কি, এইটা উচিত না, কিন্তু কিন্তু আমরা করতেছি। আসলে আমাদের তো নিয়ম না মানাটা একেবারে কি বলবো, রক্তের সাথে মিশে গেছে। তো পুরান যারা নিয়ম মানতেছে না, ঠিক আছে, তাদেরকে তো আর নিয়মে আনার, এটা খুবই কষ্টসাধ্য ব্যাপার, এটা সরকারও মনে হয় না পারবে। কিন্তু সরকার এটা করতে পারে যে নতুন যারা এখন রাস্তায় আসতেছে তাদেরকে যদি নিয়মে আনা যায়, কারণ ডে বাই ডে নতুনরা যখন নিয়মের ভিতরে আসতে আসতে থাকবে তখন আমাদের পুরা রাস্তা নিয়মের ভিতরে এসে পড়বে। তো এরকম এখন দেখেন, আপনি যদি এই 2 লেনে থাকেন, এইভাবে ধরুন প্রচুর ট্রাফিক আছে রাস্তায়, হ্যাঁ প্রচুর ট্রাফিক, এখন এই ট্রাফিক হয়েছে, তারপরেও কি করছেন আপনি, 3 লেন বানান নাই, আপনি 2 লেনই রাখছেন, 2 লেনে আপনি ট্রাফিক মেনটেন করে যাইতেছেন, সমস্যা নেই। ইন দি মিন টাইমে ইমার্জেন্সি কোনো অ্যাম্বুলেন্স আসলো, বিদেশে যেটা হয় সেটা বলি, ধরনের একটা অ্যাম্বুলেন্স আসতে তার ইমার্জেন্সি যাওয়া দরকার, তখন এরা কি করে একটু বামের দিকে ঘুরে যায়, একটু ডানের দিকে ঘুরে যায়, একটু, কারণ স্পেস তো আছে, তার লাইনের দুই পাশে স্পেস আছে, সেও একটু এইভাবে করে একটু করে ড্রাইভ করে রাস্তা ক্লিয়ার করে দেয়, আর অ্যাম্বুলেন্স শু করে চলে যায়। তার জন্য পুরো একটা লাইন তৈরি হয়ে যায়। ইমার্জেন্সি যে কোনো গাড়ি হোক, সেটা অ্যাম্বুলেন্স কিংবা পুলিশও যদি কোনো ইমার্জেন্সি কাজে থাকে সেও যেতে পারবে। পুরো লাইনটা দেখেন, 2 লাইনটা কীভাবে 3 লাইন হয়ে গেল ইমার্জেন্সির কারণে। আর আমরা যে আগে থেকে 3 লাইন বানায় রাখি 2 লাইন রে, তখন এই ইমার্জেন্সি গাড়িগুলো আসলে সেও আটকায় পড়ে থাকে পিছনে। তো এই জিনিসগুলো আসলে খুব খারাপ লাগে। লেন মেনটেন করা জরুরি। তো অনেক সময় রাস্তায় তো লেন আঁকাই থাকে না, তো লেন কীভাবে মেনটেন করব? ঠিক আছে, যখন আঁকা থাকে তখন অ্যাটলিস্ট লেন মেনটেন করার চেষ্টা করবেন।